নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বনফুলের লেখা একটি উপন্যাস। উপন্যাসটির নাম কিছুক্ষণ। একটু অন্য ধরনের উপন্যাস এটি, অনেক পুরনো লেখা। আজ পড়ে শোনাবো এই উপন্যাসটির প্রথম পর্ব। সময় স্রোত বহিয়া চলিয়াছে। সূর্য চন্দ্র গ্রহ তারা, সৃষ্টি স্থিতি প্রলয়, জন্ম জীবন মৃত্যু সব চলিয়াছে। কত আশা নিরাশা, আনন্দ অবসাদ, স্তুতি নিন্দা, সুন্দর কুৎসিত কালস্রোতের ঘূর্ণাবর্তে লীলায়িত হইয়া উঠিতেছে। অদৃশ্য ভবিষ্যৎকে লক্ষ্য করিয়া কিংবা হয়তো লক্ষ্য না করিয়াই নিখিল বিশ্ব ভাসিয়া চলিয়াছে। আমিও চলিয়াছি। গরুর গাড়ির গাড়োয়ানটাকে বলিলাম, তুই ট্রেনটা ফেল করাবি দেখছি, একটু হাঁকিয়ে চ। ফলে সে অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়া মন্থর প্রতি গুলিবর্ত যুগলকে উত্তেজিত করিবার চেষ্টা করিল। গতিবেগ সামান্য একটু বাড়িল বটে, কিন্তু তাহা এমন নয় যে নিশ্চিন্ত হওয়া যায়। বন্ধুর গ্রাম্য পথ যতদূর দৃষ্টি চলে চাহিয়া আছি। চোখে পড়িতেছে দূরে তাল গাছের সারি, ঋজু বলিষ্ঠ দেহ লইয়া আকাশের বুকে নিজেদের বৈশিষ্ট্য আঁকিয়া রাখিয়াছে। তাহাদের আশপাশে ঘন সন্নিবদ্ধ বৃক্ষশ্রেণীকে এতদূর হইতে চেনা যায় না। নগণ্য জনতার মতো উহারা দিগন্ত রেখাকে আড়াল করিয়া রাখিয়াছে মাত্র। ডান দিকের একটা ঝোপ হইতে একটা শৃগাল হঠাৎ বাহির হইয়া এদিক ওদিক চাহিতে লাগিল। তাহার পর হঠাৎ আমাদের সাড়া পাইয়া সচকিত হইয়া ছুট দিল। সঙ্গে সঙ্গে দেখি আর একটা গাড়োয়ান গরু দুইটিকে আর একবার সম্ভাষণ করিয়া আমাকে বলিল, ঠিক ভালো নয়। কিসের গতি? দুটো গিয়ে শেয়াল ডান দিকে, লক্ষণ ভালো নয়। তাই নাকি? লয় তো কি, কাক শেয়াল আর সাপ এই তিনটি জানোয়ার হারি জানবেন আপনি, হনুমানও বটে। বাজে কলিকালে ওসব আর ফলে না। গাড়োয়ান খানিক্ষণ কিছু বলিল না, বোধহয় অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। হঠাৎ গরুর পিঠে এক ঘা লাঠি বসাইয়া দিয়া সে কহিল, আমার হাতে হাতে ফল দেখাচ, শোনা কথা লয় যে বলবো আর ইশালার পয়েলটাও একের নম্বর হারামজাদা। বলিয়া সে বলদটার পৃষ্ঠদেশে সশব্দে আর এক ঘা বসাইয়া দিয়া শুরু করিল। তার কাহিনী এই যে প্রায় বৎসরখানেক পূর্বে সে লবাইগঞ্জের হাট হইতে মথুর মাঝির সঙ্গে ফিরিতেছিল। ফিরিবার পথে ঠিক তাহার বাঁ পাশ ঘেঁষিয়া প্রকাণ্ড একটা সাপ চলিয়া যায়। সে সাপ তাহার গণেশকেই লইতে আসিয়াছিল, তাহা সে তখন জানিতে পারে নাই। জিজ্ঞাসা করিলাম, গণেশকে? আমার ছেলে বাবু, ইয়া দামাল দুরন্ত ছেলে ছিল আমার গণেশ। তাকে সাপে কামড়ে দিলে নাকি? সঙ্গে ছিল তোমার? সঙ্গে থাকবে কিসের লেগে? বলছিলাম না আপনাকে, ভারী ভীতি কিচ্ছি জানোয়ার ওগুলো। বাড়ি যেতে না যেতেই শুনলাম বনসার অসুখ, পেট নামছে, বমিও খুব। ওখানেক রাত হতে না হতেই সব ক্ষত। সব কলেরা মলেরা আমি বুঝি না বাবু, বিয়তি ওকে টানছি। চ চ বাবা, আর একটুকুন বাকি, একটু চলে চ। গাড়োয়ানের কর্কশ কোমল হইয়া আসিয়াছিল। গরু দুইটি তাহার শোকের সুযোগ লইয়া যতদূর সম্ভব মন্থর গতিতে চলিতে লাগিল। আমিও খানিকক্ষণের জন্য ভুলিয়া গেলাম যে এই ট্রেনটা আমার ফেল করা চলিবে না। কাল আমার কলেজ খুলিবে এবং আমার পার্সেন্টেজ টাই টাই আছে। গাড়ির ছইয়ের ভিতর হইতে মুখ বাহির করিয়া সামনে পথের দিকে এক দৃষ্টে চাহিয়া রহিলাম। দেখিলাম একজোড়া খঞ্জন পক্ষী পুচ্ছ দোলাইয়া পথের ধারে চড়িয়া বেড়াইতেছে। ট্রেন ছাড়ে নাই, আমার ট্রেন আসেই নাই, শীঘ্র আসিবার সম্ভাবনাও ছিল না। শৃগাল দর্শনের ফল হয়তো। পশ্চিমগামী একখানা গাড়ি লাইনচ্যুত হইয়াছে। এই গাড়িখানা না উঠিলে অন্য কোনো গাড়ি আসা অসম্ভব। সমস্ত ট্রেনখানা যাত্রীরা সেই ক্ষুদ্র স্টেশনটির প্ল্যাটফর্মে নামিয়া এক বিচিত্র জনতা সৃষ্টি করিয়াছে। আমিও গিয়া তাহাদের দলে যোগ দিলাম। অপরিচিত জনতা,
একটি লোকও আমার চেনা নয়। নিজের বিছানা সুটকেসটি স্টেশনে কোথায় নিরাপদে রাখা যায় চিন্তা করিতেছি। এমন সময় টেলিগ্রাফ অপারেটর বাবুটি সহাস্য মুখে আমাকে সম্বোধন করিলেন। এই যে স্যার, আপনিও জুটে গেছেন দেখছি। এই ট্রেনে যাচ্ছিলেন বুঝি? যেতে আপনারা দিচ্ছেন কই? আপাতত জিনিসগুলো কোথায় রাখি বলুন দেখি, চারিদিকে যা ভিড়। এই যে এখানে রেখে দিন না, বলিয়া তিনি তাহার আপিসের একটা কোণ দেখাইয়া দিলেন। ভদ্রলোকের সঙ্গে আলাপ ছিল। ছুটির প্রারম্ভে যখন মামার বাড়ি আসিতেছিলাম, তখন গাড়িতে ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়। সিগারেট আদান প্রদান করিতে করিতে আলাপটা ঘনিষ্ঠই হইয়াছিল। এ করিতেছে সেই স্বল্প আলাপের মধ্যেই জানিতে পারিয়াছিলাম যে ভদ্রলোকের পরিবারের নাম বিনোদিনী এবং তিনি স্বামীর কাছে আসিয়া থাকিতে উৎসুক। কিন্তু রেল কোম্পানি এমন কৃপণ যে কিছুতেই ভালো একটা কোয়ার্টার তাহাকে দিতেছে না। ভদ্রলোকের নাম মাখনলাল। বেশ মন খোলা লোক। প্রায় মাসখানেক পূর্বে একদা উভয়ে এই স্টেশনে নামিয়াছিলাম। মাখনবাবু আসিয়া কাজে জয়েন করিয়াছিলেন এবং আমি মামার বাড়ি চলিয়া গিয়াছিলাম। এই অপরিচিত জনতার মধ্যে মাখনবাবুকে পাইয়া এবং তাহার ভদ্র ব্যবহার দেখিয়া ভালো লাগিল। নিকটস্থ টুলটিতে উপবেশন করিলাম। জিজ্ঞাসা করিলাম, কি করিয়া ট্রেনটা হঠাৎ এমন ভাবে পড়িয়া গেল? মুচকি হাসিয়া মাখনবাবু বলিলেন, গাঁজা, অর্থাৎ আমাদের রামদিনের কীর্তি। রামদিনকে পয়েন্টসম্যান গাঁজা খেয়ে কীর্তি করেছে? বলেন কি মশাই? গলা খাটো করিয়া মাখনবাবু বলিলেন, আসল ফ্যাক্ট হলো এই, আমরা রামদীপকে বাঁচাবার চেষ্টা করছি। আপনি যেন কথাটা বলে বেড়াবেন না। সহসা টেলিগ্রাফের কলটা টকটক করিয়া উঠিল এবং মাখনবাবু আমার দিকে পিছন ফিরিয়া বসিয়া টক্কাটরে শুরু করিয়া দিলেন। তারপর হঠাৎ আমার দিকে ফিরিয়া বলিলেন, সমস্ত দিন ভোগান্তি আছে আজ, রিলিফ ট্রেন সন্ধ্যের আগে পাওয়া যাবে না। আবার কল কথা কইয়া উঠিল। আবার মাখনবাবু সাড়া দিলেন। আমি উঠিয়া বাহিরে আসিলাম। বাহিরে আসিয়া দেখি স্টেশন প্ল্যাটফর্মের কোণে যে জলের কলটা আছে, তাহার সম্মুখে বহু লোকের ভিড়। কয়েকজনের উচ্চ কণ্ঠস্বর শোনা যাইতেছে। একটি শীর্ণকান্তি লোক তারস্বরে চিৎকার করিতেছেন। রগের শিরাগুলো ফুলিয়া উঠিয়াছে। 100 বার বলবো আমি, সেকেন্ড ক্লাসের টিকিট আছে বলে কি তোমার বাবুর বেশি তেষ্টা নাকি আমাদের চেয়ে? ইস, ভারী সেকেন্ড ক্লাস ফলাতে এসেছে আমার। সর বলছি। বৃত্তস্থানীয় একটি ছোকরা একটি প্রকাণ্ড কুজায় জল করিতেছিল। সে অবিচলিত কণ্ঠে উত্তর করিল, আমার ভরা হোক আগে, হরবার করো না। চাকরটির গায়ে ফর্সা হাতকাটা ফতুয়া, কানে একটি অর্ধদগ্ধ বিড়ি, বেশ চালাক চতুর চেহারা। শীর্ণ ভদ্রলোক বলিলেন, তোমার ওই দিগ্গজ পুজো ভরতে তো সন্ধে হয়ে যাবে। চট, আমার এই ছোট ঘুটিটা ভরে নিয়ে আগে। ভৃত্য কোনো জবাব না দিয়া জল ভরিতে লাগিল। শীর্ণকান্তি লোকটি বলিতে লাগিলেন, ওহে, কথা জবাব দাও না কেন তুমি? আচ্ছা, পেল্লিক ছোকরা তো। মুখ সামলে কথা বলবেন আপনি। কে এক থাবড়া মারবো তো। টেপো ছোকরা কোথাকার। এ ভিড়ের মধ্যে কারুর বাপের সাথী আছে আমার গায়ে হাত দিক দিকি? বাপ তুলে গালাগালি দেবার জায়গা পাওনি আর? বেটার ছেলে হারামজাদা। মুখ সামনে কথা বলবেন আপনি। একজন দীর্ঘকাল বলিষ্ঠ কাবুলিওয়ালা বৃথা বাক্য ব্যয় না করিয়া আগাইয়া গেল এবং এক ঝটকায় ছোকরাকে সরাইয়া দিয়া নিজের বদনা ভরিতে শুরু করিয়া দিল। সেই কাবুলি ঝটকার প্রাবল্যে যাহা প্রত্যাশিত তাহাই ঘটিল। পূজা ভাঙিয়া গেল এবং ভৃত্য ভূষাই হইল। ঠিক সঙ্গে সঙ্গে ওয়েটিং রুম হইতে এক আর্ত নারী কণ্ঠে আকৃষ্ট হইয়া ফিরিয়া দেখিলাম একটি মহিলা নিতান্ত অসহায় ভাবে বলিতেছেন, উমা, কি হবে গো, কাবলিটা ছোটকে মেরে ফেললে জাগা। আইনত এইবার আমার পৌরুষ জাগ্রত হওয়ার কথা, কিন্তু ব্যাপার দেখিয়া আমি ফিক করিয়া হাসিয়া ফেলিলাম। হাসি অবশ্য বেশিক্ষণ টিকিল না, কর্মক্ষেত্রে শেষ পর্যন্ত অবতীর্ণ হইতেই হইল। ওয়েটিং রুম হইতে একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক বাহির হইলেন, লেন্সের চশমা পরা। ভদ্রলোক মহিলাটিকে বলিলেন, তুই ভেতরে যা, আমি দেখছি। বলিয়া তিনি আগাইয়া আসিলেন। আসিয়া, ছোট, এই ছোট বলিয়া চিৎকার করিয়া উঠিয়া অসহায় ভাবে এদিক ওদিক চাহিতে লাগিলেন। আমার সহিত চোখাচোখি হইতেই একটু
আগাইয়া আসিয়া বলিলেন, বড় মুশকিলে পড়া গেল। বিধবা মেয়েটা কাল থেকে নিরম্বাসী, অথচ জল জোগাড় করা মুশকিল ব্যাপার দেখছি। কাবলের সঙ্গে জোজবার সামর্থ্য আমার তো নেই। ওরে ছোটু, এ বেটা চাকর আচ্ছা বাক্য বাগিস, আবার কার সঙ্গে বচসা শুরু করেছে। তখন আমাকে বলিতে হইল, আমাকে একটা কিছু পাত্র দিন তো, চেষ্টা করে দেখি যদি জল আনতে পারে। ভদ্রলোক তাড়াতাড়ি আমার হাত দুইটি ধরিয়া বলিলেন, অনেক ধন্যবাদ আপনাকে, দেখুন যদি পারেন। যা ভিড়! ফিরিয়া দেখিলাম কাবুলিওয়ালা বেশ স্বচ্ছন্দে সমস্ত কলটা অধিকার করিয়া মুখ প্রক্ষালন করিতেছে, এবং অন্তত 50 জন প্যাসেঞ্জার বিরক্তি বিদ্রুপ হতাশার ভঙ্গিতে তাহাকে ঘিরিয়া নানা গ্রামে চিৎকার করতেছে। ছোট্টুও উঠিয়াছে এবং সেই শীর্ণকান্তি লোকটিকে নিকটে পাইয়া বাচনিক বীর রসের অবতারণা করিতেছে। আমি বৃদ্ধ ভদ্রলোকটিকে বলিলাম, একটা কিছু পাত্র দিন তাহলে। আসুন। ভদ্রলোকের পিছু পিছু ওয়েটিং রুমে ঢুকিয়া অ্যালুমিনিয়ামের একটি ঘটি লইয়া কলের দিকে অগ্রসর হইলাম। ভিড় ঠেলিয়া কাবুলিওয়ালার নিকটস্থ হওয়াই মুশকিল। হিন্দু, মুসলমান, মারোয়ারি, বাঙালি, বেহারি সকলেই জমাট বাঁধিয়া রহিয়াছে। সকলেরই লক্ষ্য কলটার উপর। কেহই কিন্তু অগ্রসর হইতে পারিতেছে না। গাঢ় হস্তে এক বেঁটে ভদ্রলোক একটু তফাতে দাঁড়াইয়াছিলেন। তিনি আমাকে অযাচিতভাবে উপদেশ দিলেন, ব্যাটার হয়ে যাক আগে, তারপর এগুবেন মশাই। কেন মিচিমিচি সকালবেলায় গোখাদক ব্যাটার হাতে মার খেয়ে মরবে? দেখি। ভিড়ের মধ্যে ঢুকিয়া পড়িলাম এবং কাহাকেও ঠেলিয়া, কাহারও পা মারাইয়া, কাহাকে অনুনয় করিয়া, কাহারও পাশ কাটাইয়া কাবুলিওয়ালার নিকটস্থ হইলাম। সে তখন তোড়ে কল খুলিয়া দিয়া মাথা ধুইতেছে। আমি কাছে আসিতেই সে আমার ঘটিটার দিকে তাকাইয়া জিজ্ঞাসুভাবে আমার দিকে চাহিল। চাহিবা মাত্র আমি তাহাকে ভাঙা ভাঙা হিন্দিতে বুঝাইয়া বলিলাম যে একটি জেনানী অত্যন্ত পিপাসার্থ, তাহার জন্য জল অবিলম্বে প্রয়োজন, সুতরাং কলটা একবার ছাড়িয়া দেওয়া দরকার। জরুর। কাবুলিওয়ালা তৎক্ষণাৎ কল ছাড়িয়া দিল। এত অল্প আয়াসে ব্যাপারটা মিটিয়া গেল দেখিয়া বিস্মিত হইলাম। কাবুলিওয়ালার প্রতি রাগের ভাবটা কমিয়া আসিল। ঘটি অর্ধেক ভরা হইয়াছে। এমন সময় কাছায় টান পড়িল। ফিরিয়া দেখিলাম সে বেঁটে ভদ্রলোকটি এক মুখ হাসিয়া আমাকে বলিতেছেন, এই ফাঁকে আমার গালুটাও ভরে দিন না মশাই, আপনাকে যখন ভরতে দিয়েছে। সে কাজ করেনি বুঝি আপনি? হে হে, তাই। আমি কোনো উত্তর দিলাম না। আমার ঘটি পরিপূর্ণ হইলে সরিয়া দাঁড়াইয়া ভদ্রলোককে বলিলাম, এইবার নিন না। কিন্তু কাবুলিওয়ালা সে সুযোগ তাহাকে দিল না। আমি সরিয়া যাইতেই সে আসিয়া কল দখল দিল এবং বাকি সকলে নিষ্ফল কোলাহল করিতে লাগিল। ভিড় ঠেলিয়া জলের ঘটিটা লইয়া সন্তর্পণে ওয়েটিং রুমের দিকে অগ্রসর হইতে লাগিলাম। বৃদ্ধ দাঁড়াইয়াছিলেন। তাহার বিধবা কন্যাও দেখিলাম পিছনে দাঁড়াইয়া আছেন। আশা করিতেছিলাম তিনি আমার এই অসাধ্য সাধনে পুলকিত হইয়া আমায় ধন্যবাদ দিবেন এবং ওই পিপাসিতা বিধবাটি সকৃতজ্ঞ দৃষ্টির দ্বারাও আমাকে অন্তত পুরস্কৃত করিবেন। কিন্তু কিছুই হইল না। বিধবাটি বলিলেন, ও জল আমি খাবো কি করে? ভদ্রলোক বলিয়া উঠিলেন, কেন? তারপর হঠাৎ আমার পায়ের দিকে চাহিয়া হতাশ ভাবে বলিয়া ফেলিলেন, এহ, সব মাটি হলো। তুমি ওকে বলে দিলে না কেন বাবা? ওর কি অত খেয়াল আছে? আরে বাহ, হিন্দু বিধবার জন্য জুতো পায়ে দিয়ে জল আনে নাকি কেউ? অপরাধী পাদুকা জোগাড়ের প্রতি চাহিয়া আমি একটু সংকুচিত হইয়া পড়িলাম। বৃদ্ধ আমার দিকে ফিরিয়া বলিলেন, আরে বাহ, তাতে কি হয়েছে? জলটা অন্য কাজে লাগে। ভিড়টা একটু জল পাওয়া যাবে একটু। কি করি ভাবিতেছি, এমন সময় শোরগোল করিতে করিতে টেলিগ্রাফ মাস্টার মাখনলাল আসিয়া হাজির। আরে মশাই, আপনাকে খুঁজে খুঁজে আমি হয়রান। হঠাৎ কোথায় ডুব মারলেন? ও কি, হাতে জলের ঘটি কেন? বলিলাম। মাখনবাবু হাসিয়া বললেন, আচ্ছা, তার জন্য ভাবনা কি? আপনার মেয়ের জন্য জল টল সব আমি বাসা থেকে পাঠিয়ে দিচ্ছি, কলের আশা ছেড়ে দিন। তারপর আমার দিকে ফিরিয়া বলিলেন, আসুন আপনি, চা জুড়িয়ে যাচ্ছে। জলের ঘটিটা নামাইয়া দিয়া মাখনলালের অনুবর্তী হইলাম। যাইতে যাইতে মাখন আমাকে
কোনই দিয়া এক খোঁচা মারিয়া ভ্রু নাচাইয়া বলিলেন, কিল্লা মার দিয়া বুঝলেন, কোয়ার্টার পেয়ে গেছি, ওয়াইফকে এনে ফেলেছি, খান না এখন, কত চা খাবেন আপনি। বলিয়া ভদ্রলোক হো হো করিয়া হাসিয়া উঠিলেন। পর মুহূর্তেই আবার গম্ভীর হইয়া চিন্তিত স্বরে শুরু করিলেন, ট্রেনখানা ডিরেলড হয়ে বড় যাচ্ছে তাই কাণ্ড হয়ে গেল। রামদিনটাকে এনি হাও বাঁচাতে হবে। আমাদের স্টেশন মশাইও উঠে পড়ে লেগেছে, দেখা যাক কতদূর কি করা যায়। বেটা গাঁজা খেয়ে মরেছে কিনা, তা না হলে লোক ভালো, ওই তো নিজেই কোয়ার্টারটা আমায় ছেড়ে দিয়েছে, তা না হলে বিনুকে আমি আনতে পারতাম নাকি। বেটা গ্রেট সোল, বলে আমাকে হুজুর ঘুমাইয়াকে লিয়ে আনে, আমি টিশানে শুতে যাব। আমার তো জরু টরু কই নেই আছে। বেটা আবার বাংলা বলে। সত্যি বেটা তিন কুলে কেউ নেই, ও ভালো, মাটি করেছে বেটাকে গাঁজাচ্ছে। আমি বলিলাম, ছোটবাবুর কোয়ার্টার নেই অথচ পয়েন্টসম্যানে কোয়ার্টার আছে, এ কি রকম ব্যবস্থা? কোয়ার্টার থাকবে না কেন, ওই যে দেখুন না রিপেয়ার হচ্ছে, ঢিমে তেতলা চাল, বলিয়া তিনি দূরে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইলেন। মাখনবাবুর সহিত কথা কইতে কইতে চলিতেছিলাম এবং লক্ষ্য করিতেছিলাম কত বিভিন্ন জাতীয় যাত্রী ছোট স্টেশনটিতে আটকাইয়া পড়িয়াছে। একটা মেলা বসিয়া গিয়াছে যেন। ট্রেন লাইনচ্যুত হইয়াছে প্রায় ঘন্টা দুই হইল। এই দুর্ঘটনার আকস্মিকতা প্রথমে সকলের মনকে নিশ্চয়ই যথেষ্ট নাড়া দিয়াছিল, এখন 2 ঘন্টা পরে সে ভাবটা আর নাই। এই দুর্ভাগ্যটাকে মানিয়া লইয়া এখন সকলে খানিকক্ষণের জন্য থিতাইয়া বসিয়াছে। ছোট বড় নানা দলে বিভক্ত হইয়া সকলে নিজ নিজ সুবিধা অন্বেষণে তৎপর হইয়াছে। আরশোলা রঙের আজানুলম্বিত গলাবন্ধ কোট গায়ে একটি মারোয়ারি সপরিবারে এক স্থানে বসিয়া আছেন দেখিলাম। হলুদ রঙের পাগড়ি বহু পাকে পাকানো, মুখে ভীত বিনীত চতুর ভাব, চক্ষু চারিদিকে ঘুরিতেছে, চূড়া ঝুলিয়া পড়িয়াছে। কাছেই 2-3 জন ঘোমটা দেওয়া মহিলাও বসিয়া আছেন, হাতে ও পায়ে মোটা মোটা গোল গোল গহনা পরা, পরনে লাল ও হলুদ রঙের ছাপা সস্তার জরির পার বসানো কাপড়, অঙ্গে প্রায় তদনুরূপ ওড়না, যদিও ঘোমটা দেওয়া, কিন্তু অনর্গল কিরির মিরির করিয়া বকিয়া চলিয়াছেন। আমাদের নিকটবর্তী হইতে দেখিয়া মারোয়ারি ভদ্রলোক সসম্ভ্রমে দাঁড়াইয়া উঠিয়া সেলাম করিলেন এবং মাখনবাবুকে জিজ্ঞাসা করিলেন, ট্রেন ঠিক হইতে কত বিলম্ব হইতে পারে? মাখনবাবু বলিলেন, খবর তো দিয়েছি আমরা, এখন প্রভুরা দয়া করবেন, তবে না সব ঠিক হবে। বলিয়া মাখনবাবু হাসিয়া আমার দিকে চাহিলেন। আরেকটু অগ্রসর হইয়া দেখিলাম একদল মুসলমান গোল হইয়া বসিয়া আহারে প্রবৃত্ত হইয়াছে। তাহাদের সঙ্গে 5-6 বছরের একটি মেয়েকে দেখিয়া বেশ লাগিল। ফুটফুটে সুন্দর মুখখানি, ডাগর চোখ দুইটিতে সুরমা লাগানো, মাথায় লম্বা বেনি, পরনে কমলা রঙের ঢিলা পায়জামা, গায়ে ঘন নীল রঙের আংরাখা, সর্বদাই ছটফট করিতেছে। আমাকে দেখিয়া অকারণে মুখ বিকৃত করিয়া জিভটা বাহির করিয়া মুখ অন্যদিকে ফিরাইয়া লইল। একটি কুচকুচে কালো ভারতীয় খ্রিস্টান সাহেব তাহার সুসজ্জিতা মেম সাহেব সহ একটু দূরে তফাতে দাঁড়াইয়াছিলেন। মেম সাহেবটির বর্ণ মর্মান্তিক। তাহাদের ভাবগতিক দেখিয়া মনে হইল যেন তাহারা স্পর্শদোষে বাঁচিয়া এই দূষিত জনতার মধ্যে কোন ক্রমে দয়া করিয়া দাঁড়াইয়া আছে। সাহেবটির হাতে একটি অর্ধদগ্ধ বর্মা চুরুট, মেম সাহেবের হাতে একটি ভ্যানিটি ব্যাগ। মেম সাহেব মুখে প্রচুর পাউডার মাখিয়াছিলেন। এই দারুণ গ্রীষ্মকালে ঘরমাক্ত কালো মুখে পাউডারের প্রাচুর্য দেখিয়া একটা উপমা হঠাৎ মনে উদয় হয়, যেন মাগুর মাছকে কুটিবার পূর্বে ছাই মাখানো হইয়াছে। সাহেব একটু আগাইয়া আসিয়া মাখনবাবুকে প্রশ্ন করিলেন, I say, how long are we to wait in this hell of a station? নির্বিকার চিত্তে মাখনবাবু বলিলেন, can't say. সাহেব একটু রাগত স্বরে উত্তর দিলেন, if I cannot reach my place today, I shall sue the railway company. মাখনবাবু এ কথার কোনো উত্তর দিলেন না। খানিক দূরে আগাইয়া গিয়া কেবল নিম্নস্বরে বলিলেন, বেটার ছেলে, এবং আমার দিকে চাহিয়া একটু হাসিলেন। আরো একটু অগ্রসর হইয়া দেখা গেল কয়েকটি যুবক এক জায়গায় জমায়েত হইয়া হাস্য পরিহাসে বেশ মশগুল হইয়া উঠিয়াছে।
যুবকুলের চেহারা, পেশবাস, কথাবার্তা বৈচিত্র্যময়। কাহারও পরিধানে ঢিলা পায়জামা, কেহ কাপড়টাকে কায়দা করিয়া পাজামার মতো করিয়া পরিয়াছে। জুলফি, গোফ ও দাড়িতেও অতি আধুনিকতার উগ্রতা। এসবের কোনো অভাব নাই, অভাব দেখিলাম ভব্যতার। একটি টেরাগোছের ছোকরা কোমরে হাত দিয়া দুলিয়া দুলিয়া হো হো করিয়া হাসিতেছিল। ইহাদের এত আনন্দের উৎস কি, তাহাও পরক্ষণেই আবিষ্কার করিলাম। নিকটেই দেখিলাম একটি কম বয়সী মেয়ে একেবারে একাকিনী একটি সুটকেসের উপর বসিয়া আছে। কাছাকাছি তাহার কোনো আত্মীয় স্বজন আছে বলিয়া মনে হইল না। মেয়েটি গম্ভীরভাবে দূরে মাঠের দিকে চাহিয়া বসিয়াছে। তাহার পাশেই, খুব সম্ভবত তাহাকে কেন্দ্র করিয়াই যেসব চটুল আলোচনা চলিতেছিল, তাহা যে তাহার কানেই যাইতেছে, মুখ দেখিয়া তাহা বোঝা গেল না। তথাপি আমার মনে হইল মেয়েটির চোখে যেন একটা বিরক্ত বিপন্ন ভাব ফুটিয়া উঠিয়াছে। একবার মনে হইল তাহাকে জিজ্ঞাসা করি যে তাহার কোনো সাহায্য আমি করিতে পারি কিনা, কিন্তু সংকোচ হইল, পারিলাম না। একটু দূরে দুম দুম করিয়া কয়েকটা আওয়াজ শোনা গেল। জিজ্ঞাসা করিলাম, বন্দুকের শব্দ কেন মাখন বাবু? মাখন বাবু বলিলেন, ওটা দুই সাহেব ছিল মশাই, ফার্স্ট ক্লাস। তারা ট্রেন ছাড়বার কোনো সম্ভাবনা না দেখে বন্দুক ঘাড়ে করে বেরিয়ে পড়ল। আসপদা দেখুন না মশাই, যাওয়ার সময় মাস্টার মশাইকে বলে গেল যে তারা না আসা পর্যন্ত যেন ট্রেন ছাড়া না হয়, তারা কাছাকাছি থাকবে, ট্রেন ঠিক হলে তাদের যেন খবর পাঠানো হয়। লবাব পুত্তুর সব। মাস্টার মশাইকে আমি চোখ টিপছি যেন তিনি ওসব কথা গ্রাহ্য না করেন। তো মাস্টার মশাই আমাদের সাহেব দেখলেই একেবারে বলে যান। সেলাম করে হাত কচলে বলে দিলেন, ইয়েস স্যার, ইয়েস স্যার। চৌদ্দশ। মাখন বাবুর কোয়ার্টারের সম্মুখীন হইয়াছিলাম। মাখন বাবু বাহির হইতেই চিৎকার করিলেন, ওই বিনু, চা রেডি তো? আমার সে বন্ধুটিকে ধরে এনেছি, চা দাও। বিনু ওরফে বিনোদিনীর কোনো সাড়া পাওয়া গেল না। মাখন বাবু তখন আমাকে দাঁড়াইতে বলিয়া ভিতরে গেলেন। মাখন বাবুর কণ্ঠস্বর শুনিতে পাইলাম, সে কি, চায়ের জল এখনো চড়াওনি? আমার তো 5টা হাত নয়, বাসন মেজে ঘর ধুয়ে এই তো সবে কাপড়টি ছেড়েছি, বন্ধু আবার কি? শুনিয়া একটু অস্বস্তি বোধ করিতে লাগিলাম। মাখন বাবু বাহিরে আসিয়া সহাস্য মুখে আমাকে বলিলেন, আসুন, ভেতরে আসুন, আগেকার চাটা ঠান্ডা হয়ে গেছে, বিনু সেটা দিতে চায় না, ফ্রেশ জল চড়াচ্ছি, আসুন। গেলাম। ভিতরে একটি মাত্র ঘর, সেইটি বসিবার ও শুইবার ঘর বলিয়া মনে হইল। আরো দু একটি ছোটখাটো ঘর আছে, সেগুলি বোধহয় রান্না ভাড়াটের কাছে নিয়োজিত। সংকীর্ণ উঠানে একটা ধুমায়িত কয়লার উনানের সামনে বসিয়া বিনু প্রাণপণে হাওয়া করিয়া চলিয়াছে। পরনে একখানি আধ ময়লা শাড়ি, হাতে কয়েকগাছি সবুজ রঙের চুড়ি ঝুনঝুন করিয়া বাজিতেছে। চতুর্দিক ধূমাচ্ছন্ন। মাখন বাবুর জবরদস্ত আতিথেয়তা যে এই বধূটিকে বিব্রত করিতেছে, তাহা মনে মনে বুঝিতেছিলাম, কিন্তু কি করিয়া ভদ্রভাবে উদ্ধার পাই, কিছুতেই মাথায় আসিতেছিল না। মাখন বাবু খুব আন্তরিকতার সহিত বলিলেন, আসুন আসুন, যা আমাদের ঘরদোর ভাইরাল খুব বললেও চল, বড্ড ধোঁয়া হলো যে। বলিয়া তিনি কপাটটা বন্ধ করিয়া দিলেন। কপাটটা বন্ধ করিয়া দেওয়াতে আমার যেন দম বন্ধ হইবার উপর। আমি বললাম, কপাটটা খুলে দিন, আরো ধোঁয়া ঢুকবে যে মশাই, এ ধোঁয়া এক্ষুনি বেরিয়ে যাবে, দাঁড়ান না, জানলাটা খুলে দিই বেশ করে। ঘরটার এই একটা সুবিধে আছে, দক্ষিণ দিকটা বেশ খোলা। বলিয়া তিনি জানলাটা খুলে দিলেন। তাহার পর বলিলেন, একটু কি অসুবিধে জানেন, জানলাটা খুলে দিলে একটু বেআব্রু হয়ে পড়ে, দাঁড়ান দেখি চায়ের জলটা কত দূর। বলিয়া তিনি আবার কপাটটা খুলিয়া বাহিরে গেলেন। এই ধূমাচ্ছন্ন ঘরটা হইতে মুক্তি পাইলে যেন বাঁচি, অথচ মাখন বাবুর মনে কষ্ট দিতেও সংকোচ হইতেছে। মাখন বাবু বাহিরে তাহার স্ত্রীকে নিম্নস্বরে কি সব বলিতেছেন, শুনিতে পাইলাম না। মাখন বাবু ঘরে ঢুকিতেই একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। ওয়েটিং রুমে সেই বিধবাটিকে জল দিয়ে আসতে হবে, ভুলে গেলেন বুঝি? বাহ, দিন একটু জল দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো, তা আপনি যাবেন কেন? আপনি বসুন না, আমি গিয়ে দিয়ে আসছি। না না, আমি দিয়ে আসি, জুতো পায়ে দিয়ে গেলে হবে না আবার। মাখন বাবু হাসিয়া বলিলেন, কেন, আমি খালি পায়ে যেতে পারি না নাকি? চিরটা কাল খালি পায়ে কেটেছে মশাই,
ম্যাট্রিক ক্লাসে উঠবার পর তবে জুতো পায়ে দিয়েছি। আমি বলিলাম, না, শুধু জুতোর কথা নয়, আপনার হাতে যদি আবার না খান। আপনি তো ব্রাহ্মণ নন, বিধবাটি একটু বেশি নিষ্ঠাবতী বলে মনে হল। মাখনবাবু পরাস্ত হইয়া বলিলেন, তাহলে তো না চার মশাই। আচ্ছা, আপনি যান তাহলে, চট করে যান, বেশি দেরি করবেন না যেন সেখানে। চা হয়ে গেল বলে। বিনু, হাউফার বলিয়া মাখনবাবু বাহিরে গেলেন এবং বলিলেন, আগে এক ঘটি জল দাও তো, ঘটিটা মাজা আছে তো? বিনু উত্তর দিলেন, ঘটি আবার মাজলাম কখন? কখন মেজেছ তা জিজ্ঞেস করিনি, মাজা আছে কি না। কাল মেজেছিলাম সকালে। আচ্ছা, ওতেই হবে, এক ঘটি জল দাও। আরে, খাবার টাবার কিছু আছে? স্রেফ ছোলা গুড়, বেশি নেই। আরে, যা আছে তাই দাও না, বেশি কথা বাড়িও না। এক ঘটি জল ও একটি পাথর বাটিতে কিছু ছোলা ভিজানো ও গুড় লইয়া নগ্ন পদে ওয়েটিং রুমে রওনা হইয়া গেলাম। কোথাকার কে অচেনা বিধবা তাহার জন্য জল বহিয়া লইয়া যাইতেছি। পারিপার্শ্বিক ঘটনার এমন সমাবেশ হইয়াছে যে কিছুই অসঙ্গত মনে হইতেছে না, বরং না করিলেই যেন অশোভন হইত। স্টেশন প্ল্যাটফর্মে উপস্থিত হইয়া দেখিলাম সেই কম বয়সী মেয়েটি সুটকেসের উপর তেমনি ভাবে বসিয়া আছে এবং তাহার নিকটে নানা ছাদের সেই যুবকগুচ্ছ তেমনি হাসাহাসি করিতেছে। নিষ্ঠাবতী বিধবাকে তৃষ্ণার জল দান করিয়া পুণ্য সঞ্চয় করা আমার ভাগ্যে ছিল না। গিয়া দেখিলাম তিনি একাদশীর পারণ শেষ করিয়াছেন। ভৃত্য ছোটু খবরটি দিল। বৃদ্ধ ভদ্রলোক দেখিলাম ওয়েটিং রুমের এক কোণে বসিয়া আহ্নিক করতেছেন। ভদ্রলোকের ধপধপে সাদা গায়ের রং, নগ্ন গাত্রে শুভ্র উপবিত শোভা পাইতেছে। দৃশ্যটা বেশ ভালো লাগিল। বিধবাটিকে উদ্দেশ্য করিয়া অনুচ্চ কণ্ঠে কহিলাম, এগুলো তাহলে ফিরে রেখে আসি। ভদ্রমহিলা কোনো উত্তর না দিয়া মাথার ঘোমটাটা একটু টানিয়া সরিয়া বসিলেন। আমার সহিত বাক্যালাপ করিতে অনিচ্ছুক বুঝিলাম। ফিরিবার উপক্রম করিতেছি, এমন সময় ভৃত্য ছোট্ট আসিয়া বলিল যে, বাবুর পূজা এখনই হইয়া যাইবে, মাইজি আপনাকে একটু অপেক্ষা করিতে বলিতেছেন। অপেক্ষা করিয়া রহিলাম। মানুষ চুপ করিয়া বসিয়া থাকিতে পারে না। বসিয়া বসিয়া বিধবাটিকেই লক্ষ্য করিতে লাগিলাম। অল্প বয়স, 20-র বেশি বলিয়া মনে হয় না। ইহারই মধ্যে জীবনের আনন্দ দ্বীপটি নিবিয়া গিয়াছে। থান কাপড়, আভরণহীন অঙ্গ, মুখখানি বিষাদ মাখানো। আজিও আমাদের সমাজে অসহায়া বিধবার সংখ্যা অগণিত। দ্বিতীয়বার বিবাহ করাটা আজও আমাদের হিন্দু বিধবাদের সংস্কারে বাধে। এখনো তাহারা ইহাকে পাপ বলিয়াই মনে করেন। আমার নিজেরও বিধবা বোন আছে, বাল্য বিধবা। বাবা আবার তাহার বিবাহ দিতে চাহিয়াছিলেন, সে কিছুতেই বিবাহ করিতে রাজি হয় নাই। কৃচ্ছ সাধন করিয়া সেই জীবনটাকে নিষ্কৃষ্ট করিয়া ফেলিতে চায়। ও, এই যে আপনি এসেছেন দেখছি, বসুন বসুন। আমি উঠিয়া দাঁড়াইয়াছিলাম। ভদ্রলোক চশমা পরিধান করিতে করিতে বললেন, এসব কি এনেছেন আপনি? মাখনবাবু পাঠিয়ে দিয়েছেন আপনাদের জন্য। মাখনবাবুটি বুঝি সেই ভদ্রলোক যিনি তখন আপনাকে ডেকে নিয়ে গেলেন? আরে বাহ, ছোলা গুড় এনেছেন দেখছি, দুষ্প্রাপ্য জিনিস আজকাল। মিন্টু, খাবি? মিন্টু মাথা নাড়িয়া অসম্মতি জ্ঞাপন করলেন। আচ্ছা, আমি 4টি খাই তাহলে। ছোলা চিবাইতে চিবাইতে ভদ্রলোক বলিতে লাগিলেন, কিন্তু ছোলা এখনো বেশ চিবুতে পারে। সিক্রেট কি জানে? নিমের দাঁতন। বলিয়া সহাস্য মুখে চিবাইতে লাগিলেন। ট্রেনটা কখন ছাড়বে বলতে পারেন মশাই? শুনেছি তো সন্ধ্যের আগে নয়। তাই নাকি? আপনি তা যাবেন? কলকাতা। তাহলে তো আপনার আরো ঢের দেরি। আমাদের গাড়ি না ছাড়লে তো আপনার গাড়ি আসবে না। কি মুশকিল। একটু থামিয়া ভদ্রলোক আবার বলিলেন, এইটুকু শুধু ভগবানের দয়া যে কারো কোনো আঘাত লাগে। আগে হ্যাঁ। ভদ্রলোকের স্নিগ্ধ গম্ভীর মূর্তি দেখিয়া কেমন যেন সম্ভ্রম হইতে লাগিল। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বৃদ্ধ আবার বলিলেন,
বড় খুশি হলাম আপনাকে দেখি। কলকাতায় কি করেন আপনি? পড়ি। ওরে, কোন কলেজে? মেডিকেল। আরে বাহ, কোন ইয়ার হলো? 6th ইয়ার চলছে। আরে বাহ, তাহলে তো ডাক্তার হয়েই গেছো তুমি। আই মিন আপনি। সসংকোচে বলিলাম, আমাকে তুমিই বলুন। ভদ্রলোক হঠাৎ গম্ভীর হইয়া গেলেন। কিছুক্ষণ চুপচাপ উঠি উঠি করিতেছি, এমন সময় তিনি বলিলেন, বিনোদ বলে কাউকে চিনতে? বিনোদ বিহারী মিত্র, তোমার চেয়ে কিছু সিনিয়র, বছর চারেকের। বলিলাম, না, চিনি না। কেন? সে আমার ছেলে। কোথায় প্র্যাকটিস করছেন? চাকরি পেয়েছেন নাকি? পাগল হয়ে গেছে সে, এখন পাগলা গারদে আছে। নিদারুণ সংবাদটা যেন বুলেটের মতো আসিয়া বিঁধিল। ভদ্রলোকও কিছু বলিলেন না। আমিও বলিবার কথা কিছু খুঁজিয়া পাইতেছিলাম না। মনে হইল বিধবা যুবতীটি এক দৃষ্টে যেন আমার দিকে চাহিয়া আছেন। ফিরিয়া দেখিলাম সত্যই তাই। আমাকে মনোযোগী দেখিয়া তিনি আবার সসংকোচে মাথায় কাপড়টা টানিয়া সরিয়া বসিলেন। উঠিয়া পড়িলাম। চললাম এখন। মাখনবাবু চা খাওয়ার নেমন্তন্ন করেছেন, দেরি হয়ে যাবে। ভদ্রলোক অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলেন। তাই বলিলেন, মাখনবাবুকে? যে ভদ্রলোক আপনাদের এই ছোলা গুড় পাঠিয়ে দিয়েছেন? ও হ্যাঁ হ্যাঁ, আরে বাহ, ভুলেই গেছিলাম। তাকে আমার ধন্যবাদ দিও। ভদ্রলোকের মনের মেঘটা যেন কাটিয়া গেল। আমি নমস্কার করিয়া চলিয়া আসিতেছিলাম। ভদ্রলোক বলিলেন, তুমি বাবা চাটা খেয়ে এসো আবার। এখানে কতক্ষণ থাকতে হবে বলা তো যায় না, একটু গল্প সল্প করা যাবে। আচ্ছা। প্ল্যাটফর্মের উপর দিয়া অন্যমনস্ক হইয়া চলিয়াছিলাম। বাবুজি, এ বাবুজি! ফিরিয়া দেখিলাম ডাকিতেছে সেই বেনি দোলানো মুসলমানের মেয়েটি। আমি ফিরিতে মুখটি ছুচলো করিয়া টুকটুকে লাল জিভটি বাহির করিয়াই ছুট দিল। দুষ্টু মেয়ে। একটু দূরে গিয়াই সে বেঁটে ভদ্রলোকের সঙ্গে দেখা। নমস্কার দারোগা বাবু। কি আশ্চর্য! ভদ্রলোক সত্যই যে আমাকে দারোগা ঠাউরাইয়াছেন। ভদ্রলোকের ভুলটা ভাঙাইতে ইচ্ছা করিল না। স্মিত মুখে প্রতি নমস্কার করিলাম। তিনি বলিলেন, ওই হালুয়াই বেটাকে একটু শাসিয়ে দিতে পারেন আপনি? লুচি শের 1 টাকা চড়িয়া দিয়েছি। এ কি মগের মুলুক নাকি মশাই? আমরা না হয় নিরুপায় হয়ে পড়েছি, তাই বলে গলায় ছুরি দেবে ও? কোন হালুয়াই? ওই যে স্টেশনের উপারে আছে এক বেটা, কোনো কালে 1 পয়সা বিক্রি হতো না, আজ বেটার মরশুম পড়ে গেছে। আমার শাসন কে শুনবে ও? নিশ্চয়ই শুনবে। পুলিশের গুতোয় বড় বড় চোর শায়েস্তা হয়ে যায়, ও বেটা তো সামান্য হালুয়াই। আগাইয়া গেলাম। সেই শীর্ণকান্তি ভদ্রলোক যিনি কলের কাছে চিৎকার জুড়িয়াছিলেন, দেখিলাম স্নান সমাপন করিয়াছেন। একটি লাল গামছা পরিয়া মন্ত্রোচ্চারণ করিতেছেন। ভদ্রলোকের বাহুমূলে প্রকাণ্ড মাদুলি ও রুদ্রাক্ষ। গলদেশেও তাবিজ জাতীয় কি একটা দুলিতেছে। তিনি নগ্ন গাত্রে গামছা পরিয়া বোধহয় সূর্যস্তব পাঠ করিতেছিলেন। তাহার কাছে একটি 5-6 বছরের বালক আবদার জুড়িয়া নাকে কাঁদিতেছে। খিদে পেয়েছে দাদু, ওরা সবাই লুচি জিলিপি খাচ্ছে, আমিও খাবো। দাদু। ভদ্রলোক মন্ত্র ভুলিয়া খেকাইয়া উঠিলেন। আরে, জ্বালিয়ে খেলুন দেখছি এটা। তোকে লুচি জিলিপি খাওয়া বলে কি পয়সা সঙ্গে করে নিচ্ছি নাকি? মাত্র 10 ঘাট নিয়ে তো বেরিয়েছিলাম, তখন কি জানি এমন হবে? চুপ কর! বলি আবার তিনি মন্ত্রে মন দিলেন। হিং হিং লিজে বাবু, আচ্ছা হিং। কাবুলিওয়ালাটি তাহার জব্বা জাব্বা পরিধান করিয়া ব্যবসা শুরু করিয়া দিয়াছে। আমাকে দেখিয়া সেলাম করিয়া কাছে আসিল। হাসি মুখে বলিল, হিং হিং বালা হিং, চাকু বালা চাকু, আসলি জার্মানি, বলিয়া চাকু লিজে বাবু সাহেব। আমার প্রয়োজন ছিল না। অসম্মতি জ্ঞাপন করিয়া আগাইয়া গেলাম। এক স্থানে একটা গামছাওয়ালাকে ঘিরিয়া দেখিলাম অনেক যাত্রী গামছাই খরিদ করিতেছে। একজন দুগ্ধ বিক্রেতা হঠাৎ কোথা থেকে আসিয়া গরম দুধ ফেরি করিয়া বেড়াইতেছে। সেই মারোয়ারিটি মনে হইল এইমাত্র দুগ্ধপান শেষ করিয়াছেন, কারণ তাহার হাতে গ্লাস এবং কোফে দুধ। মারোয়ারি ভদ্রলোক
গোফে লাগা দুধটুকু অপচয় করিতে চান না। ঠোঁট ও জিভকে নানা প্রকারে বাঁকাইয়া গোপটিকে আয়ত্ত করিবার চেষ্টা করিতেছেন দেখিলাম। সুটকেসের উপর যে মেয়েটি বসিয়াছিল এবং যাহাকে কেন্দ্র করিয়া একদল ছোকরা ঘুরঘুর করিতেছিল, সেই মেয়েটি দেখিলাম উঠিয়া দাঁড়িয়াছে এবং কুলির মাথায় সুটকেস চাপাইয়া দিয়াছে। আমাকে দেখিয়া বলিল, দয়া করে আপনি বলে দিতে পারেন মেয়েদের বসবার আলাদা জায়গা এখানে আছে কিনা? অযাচিত ভাবে একটি ছোকরা বলিল, আপনার তো আর সেকেন্ড ক্লাস টিকিট নেই, তাছাড়া এখানে যে ফিমেল ওয়েটিং রুম আছে তাতে তিল ধারণের স্থান নেই। বেশ তো বসে আছেন আপনি, থাকুন না। বুঝিলাম মেয়েটি একটু বিপন্ন হইয়াছে। বলিলাম, আচ্ছা আসুন আমার সঙ্গে। আসুন বলিয়া আহ্বান তো করিলাম, কিন্তু কোথায় লইয়া গিয়া তাহাকে যে স্থান দিব তাহা জানি না। মাখন বাবুই ভরসা, দেখি কতদূর কি করিতে পারি। ঘাড় ফিরাইয়া দেখিলাম 2-3টি ছোকরা আমার দিকে এক দৃষ্টি তাকাইয়া আছে। তাহাদের দৃষ্টির অর্থ সুপরিষ্কার, কোথা হইতে লোকটা আসিয়া জুটিল। মাখন বাবুর বাড়িতে আসিয়া দেখি মাখন বাবু নাই। তাহার স্ত্রী একটি ময়লা গামছায় করিয়া চা ছাঁকিতেছেন। আমাকে দেখিয়া ভদ্রমহিলা শশব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইলেন এবং মাথার ঘুমটাটা টানিয়া দিলেন। জিজ্ঞাসা করিলাম, মাখন বাবু কোথায় গেলেন? প্রথমে কোনো উত্তরই তিনি দিলেন না। তখন আমি বলিলাম, এই মেয়েটিকে একটু বসান্ত আপনার কাছে, দেখি আমি মাখন বাবু কোথায় গেলেন। কুলিটা এবং তাহার পিছু পিছু মেয়েটিও আসিয়া ঘরের ভিতর প্রবেশ করিয়াছিল। কুলি সুটকেসটা নামাইয়া রাখিল এবং মেয়েটি আগাইয়া বিনুর কাছে গেল দেখিয়া আমি বলিলাম, আপনি একটু বসুন এখানে, আমি দেখি মাখন বাবু কোথায় গেলেন। এবার ফিসফিস করিয়া বিনু সেই মেয়েটিকে বলিলেন, উনি গেছেন দোকানে খাবার আনতে। আচ্ছা দেখি আমি। হালুয়াইয়ের দোকানে সত্যই ভীষণ ভিড়। প্রত্যহ সন্ধ্যাকালে রামায়ণ পাঠ করিতে করিতে সে যে রাবণকে অকুণ্ঠিত চিত্তে গালি দিত, আজ যদি কোনো মন্ত্র বলে একদিনের জন্য সে সেই রাবণ হইতে পারিত, অন্তত সেই রাবণের 10টা মুন্ড 20টা হাত আয়ত্ত করিতে পারিত, তাহা হইলে বেচারা বাঁচিয়া যাইত। 2 হাতে সে কত লুচি ভাজিবে এবং একটা মুখে কত লোকের সহিত বা কত কথা কহিবে, অথচ 2 মাইলের মধ্যে তাহার এই একখানি দোকানে এবং অকস্মাৎ এতগুলি কুভুক্ষিত লোকের জন্য তাহা প্রস্তুত ছিল না। ওটা তোমার ছান চা না ছোড়া হে? 1 টাকা সে লুচি দাম। বলো কি তুমি? বলে চ চ, আর লুচি খেতে হবে না তোকে। দাদু। সেই শীর্ণকান্তি ভদ্রলোক ও তাহার নাতি আসিয়া জুটিয়াছেন। নাতির হাত ধরিয়া তিনি হির হির করিয়া টানিয়া লইয়া গেলেন। এই আমাকে 1 লুচি আর তরকারি দাও তো। এই শুনতা है, 1 से पूरी और आधा से जिलेबी, गरम गरम भाज के दाও। পান্তুয়া আছে পান্তুয়া? এই এই আরে লো বেটা কথাই কয় না যে। ওই শুনছো, 2 সে লুচি আলুর দম, বাসি নাকি ওটা? এই প্রকার নানা কণ্ঠের নানা চিৎকারকে অগ্রাহ্য করিয়া বংশী হালুয়ায় দ্রুত বেগে লুচি ভাজিয়া চলিয়াছে। অন্য কোনো দিকে মন দিবার মতো বাড়তি ফুরসত তাহার এখন নাই। 2 বছর পূর্বে প্রদত্ত এক সন্ন্যাসীর তাবিজের ফল বুঝি ফলিতেছে। দৈবানুগৃহীত এই দুর্ঘটনা, ইহার অন্তরালে যে মঙ্গল এবং শনির পূর্ণ প্রভাব বিদ্যমান, তাহা আর কেহ না বুঝুক বংশী হালুয়াই বুঝিতেছিল। বংশী ভাজিতেছে এবং তাহার ভাই ধাড়ি বিক্রয় করিতেছে। চাকর বুলাকি লুচি বেরিতেছে এবং দরকার মতো পাশের কড়াতে চড়ানো তরকারিটাতে খুন্তি চালাইতেছে। চতুর্দিকে চাহিয়া দেখিলাম মাখন বাবুর পাত্তা নাই। সেই মারোয়ারি ভদ্রলোক দেখিলাম একটু দূরে এক স্থানে দাঁড়াইয়া এই জনতা লক্ষ্য করছে। গোপ পরিষ্কার, দুধের চিহ্নটুকু আর সেখানে নাই। আমাকে দেখিয়া তিনি অকারণে আবার সেলাম করিলেন। আমিও প্রতি নমস্কার করিয়া ভিড়ের মধ্যে ঢুকিয়া পড়িলাম। মাখন বাবুকে খুঁজিয়া বাহির করা শক্ত দেখিতেছি। ভদ্রলোক গেলেন কোথায়? অনেক কষ্টে ভিড় ঠেলিয়া বংশী হালুয়াইয়ের সান্নিধ্য লাভ করিলাম। তাকে জিজ্ঞাসা করিলাম, মাখন বাবু কোথায় জানো? বংশী উত্তর দিল না। সে তখন একসঙ্গে 10খানা লুচি কড়াতে ছাড়িয়াছে এবং ছাঞ্চা সঞ্চালন করিয়া চেষ্টা করিতেছে ঘি বেশি না করে। বংশী লোকটি বেটে, রং কালো, 2-4 গাছা গোপ আছে কি না আছে, মাথার সামনের দিকে চুল নাই বলিলেই চলে। চক্ষু 2টি হইতে একটা চাপা চতুরতা উঁকি মারিতেছে। পেটটি প্রকাণ্ড,
দেহের মধ্যে ওই অবয়বটি সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। ফতুয়া সেটিকে আবৃত করিতে পারে নাই, বস্ত্র লাঞ্ছিত হইয়া সরিয়া গিয়াছে, নাভির বহু নিম্নে নিবিবন্ধন, সমস্ত উদরদেশ উন্মুক্ত আলোকে প্রকৃষ্ট রূপে প্রকাশিত। বংশীর সেজন্য লেশমাত্র সংকোচ নাই। সে পার্শ্ববর্তী বুলাকিকে মাঝে মাঝে অস্ফুট স্বরে কি যেন বলিতেছে এবং একাগ্র মনে লুচি ভাজিয়া চলিয়াছে। অন্যদিকে খেয়াল দিবার মতো অবসর তাহার নাই। আমি আর একবার চেষ্টা করিলাম, মাখন বাবু কোথায় জানো? এবার বেশ একটু চিৎকার করিয়াই বলিলাম। সম্ভবত আমার উচ্চ কণ্ঠস্বরে আকৃষ্ট হইয়াই বংশী বলিল, মাখন বাবু ভিতরে আসেন। আসেন মানে অবশ্য আছেন। ঢুকিয়া পড়িলাম ভিতরে। কোথা মাখন বাবু? বংশী অঙ্গুলি সংকেতে একটি ক্ষুদ্র দ্বারের দিকে দেখাইয়া দিল। মাখন বাবু কি বংশীর অন্তঃপুরে ঢুকিয়াছেন নাকি? গেলাম আমিও। গিয়া দেখি মাখন বাবু উবু হইয়া বসিয়া একটি কুলি জাতীয় লোকের দ্বারায় কি যেন পড়াইতেছেন। আমাকে দেখিয়া উল্লাসে বলিয়া উঠিলেন, ওয়েলকাম ওয়েলকাম স্যার, নিন কি করাচ্ছি। তারপর একটু থামিয়া বলিলেন, অন্যদিন হলে বংশী নিজেই করে দিত, আজ বেটার ফুরসত নেই। আমাকে হাত জোর করে বললে, হুজুর রামদিনকে দিয়ে বানিয়ে নেন, আমি ভেজে দিচ্ছি। নিমকি জিনিসটা আবার ব্যাগরা সারা করে করলে হয় নাকি না? ডল ডল আর একটু ডল, বেলটে আর কতক্ষণ যাবে, ময়দা মাখাটাই আসল। রামদিন সঙ্গে সঙ্গে হাঁটু গাড়িয়া চক্ষু বুঝিয়া ময়দার তালটার উপর ঘুষি চালাইতে শুরু করিল। আমার ভয় হইতে লাগিল থালাটা না ভাঙিয়া যায়। মাখন বাবুরও দেখিলাম সে ভয় হইয়াছে, কারণ তিনিও বলিলেন, আস্তে আস্তে। হঠাৎ বাহিরে কলরবটা যেন বাড়িয়া উঠিল, মারো ভাঙা দো সালেকো। বংশীর কণ্ঠস্বর শুনিলাম। ব্যাপারকে দেখিবার জন্য বাহিরে আসিলাম। আসিয়াও কিন্তু সহসা কিছু বুঝিতে পারিলাম না। ভিড়ের মধ্যে একটা আবর্ত সৃষ্টি হইয়াছে, এইটুকু মাত্র বোঝা গেল। বংশীকে জিজ্ঞাসা করাতে সে বাংলা ভাষায় বলিল, ও কুসু নেহি আসে বাবু, এক সালা লন্ডা জিলেবি চোরাতা থা। এমন সময় ভিড়ের ভিতর হইতে একটা আর্ত শিশু কণ্ঠ কাঁদিয়া উঠিল, কি যেন তাহাকে মারিতেছে। বাহির হইয়া আসিলাম। ছোট ছেলেকে কেউ মারিতেছে নাকি? ভিড়ের ভিতর ঢুকিয়া পড়িলাম। অনেক ঠেলাঠেলি গুতগুতির পর ঘটনাস্থলে পৌঁছিয়া দেখিলাম ছোট ছেলেই বটে। কে যেন তাহার এক গালে একটা চর মারিয়াছে, বেশ জোরেই মারিয়াছে। 5টা আঙুলের দাগ বসিয়া গিয়াছে। ছেলেটি সেই শীর্ণকান্তি ভদ্রলোকের নাতি। সত্যই সে জিলাপি চুরি করিয়াছিল। শীর্ণকান্তি ভদ্রলোককে আশেপাশে কোথাও দেখিতে পাইলাম না। এক ঠোঙা জিলাপি কিনিয়া ছেলেটির হাতে দিলাম এবং তাহাকে ভিড় হইতে টানিয়া বাহিরে লইয়া আসিলাম। তোমার দাদু কোথা? জিলাপিতে কামড় দিতে দিতে সে বলিল, স্টেশনে। একটু হিতোপদেশ দিবার ইচ্ছা হইল। বলিলাম, ছি ছি, তুমি চুরি করেছিলে? ছি। আমার খিদে লেগেছে, দাদুকে বললাম কত, দাদু দিলে না কিনে। ইহার উপর আর কোনো কথা চলে না। কোন ছেলেটাকে তাহার দাদুর জিম্মা করিয়া দিতে পারিলে বাঁচে, এই ভিড়ে ছাড়িয়া দিলে হারাইয়া যাইতে পারে। তাহাকে প্ল্যাটফর্মের দিকেই লইয়া চলিলাম। একটু দূরে গিয়াই সেই শীর্ণকান্তি ভদ্রলোকের দেখা মিলিল। তিনি ও নাতির খোঁজে আসিতেছিলেন। সমস্ত বিবরণ তাহাকে বলিলাম। শুনিয়া তিনি একেবারে রুখিয়া উঠিলেন, হতভাগা পাজি ছোড়া, শান্তি চৌধুরী বংশের ছেলে তুমি, তুমি গিয়েছ জিলিপি চুরি করতে? এত বড় নোলা তোমার! মেরেই ফেলবো আজ, খুন করে ফেলবো আজ হারামজাদাকে। আমি ছেলেটাকে আড়াল করিয়া দাঁড়াইলাম। শাস্তি ওর যথেষ্ট হয়ে গেছে মশাই, আর কিছু বলবেন না, ছেলে মানুষ। কিন্তু শালটি চৌধুরী বংশের মহিমা ক্ষুণ্ণ হইয়াছে। শীর্ণকান্তি ভদ্রলোক কোনো কথাই শুনিতে চাহেন না। বলবো না? বলেন কি আপনি? কেটে পুঁতে ফেলবো ওকে আমি, ঝাড়ু মারি আমি অমন বংশের মুখে, নোয়াচ্ছার কুলাঙ্গার। উচ্চস্বরে এতগুলি সংস্কৃত শব্দ একসঙ্গে উচ্চারিত হইতে লোভ জমিয়া গেল। কি হয়েছে মশাই? ব্যাপার কি? চুরি গেল নাকি কিছু? দুইজন বিহারী নিম্নস্বরে বলা বলি করিতে লাগিল, বাবু বাওরা মালুম হতা হ্যায়। কোথায় গেলেন স্যার? মাখন বাবুর কণ্ঠস্বর শুনিতে পাইলাম। ভিড় ঠেলিয়া বাহির হইয়া আসিবার পূর্বে শীর্ণকান্তি ভদ্রলোককে অনুরোধ করিয়া আসিলাম তিনি যেন আর মারধর না করেন। তথাপি তিনি ছাড়িলেন না, তাড়া করিলেন। নাতি জিলাপির ঠোঙা ফেলিয়া দৌড় দিল।
ঠোঙা মাটিতে পড়িতে না পড়িতেই একদল কুকুর হুমড়ি খাইয়া আসিয়া তাহার উপর পড়িল। ছেলেটি সেই যা একটি খাইয়াছিল, বাকিগুলি কুকুরের পেটে গেল। আজকের মতো শেষ করছি বনফুলের লেখা কিছুক্ষণ উপন্যাসটির প্রথম পর্ব। আপনাদের মধ্যে যাদের বনফুলের উপন্যাস গল্প ভালো লাগে তারা জানাবেন কেমন লাগছে। আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমার চ্যানেলে এছাড়াও অনেক গল্প উপন্যাস রয়েছে, আপনারা প্লেলিস্ট থেকে দেখে পছন্দ মতো গল্প উপন্যাস শুনতে পারেন। আরেকটি চ্যানেল রয়েছে গল্পে গল্পে কিছুক্ষণ নামে, সেখানেও ছোট গল্প দিয়ে থাকি, সেই চ্যানেলটিতে গিয়েও গল্প শুনতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।